ওকে। আমাদের চ্যাপ্টার 3 তে যে বিষয়টা ছোট্ট একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। স্ট্যাটিক টেস্টিং আ নামটা এসছে স্ট্যাটিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেন রান করবে না, মানে ডায়নামিক না। হ্যাঁ? যখন কোনো আ উম প্রোগ্রাম রান করে তার মানে হচ্ছে সেটা RAM এ এবং প্রসেসরের মধ্যে এক্সিকিউশন এ থাকে। সেটাকে বলা হয় ডায়নামিক বা রান টাইম। আর স্ট্যাটিক বলতে বোঝায় যে কোন রকম কোথাও রান করবে না। একেবারে টোটালি স্থির অবস্থা। যেমন আমি যদি বলি একটা সোর্স কোড আমি যদি রান করি তাহলে কিন্তু রান করে। কিন্তু আমি রান করব না। তার মানে হচ্ছে আমি সোর্স কোডকে আমি টেস্ট করতে চাই স্ট্যাটিক্যালি, মানে হচ্ছে রান না করেই যেমন কোড রিভিউ করতে পারি, কোডের ভিতরে কি কাজ হচ্ছে, অ্যালগরিদম টেস্ট করা। এই সমস্ত কাজ সবই করা যায়। কোড না লিখেও কোডে টেস্ট করা যায়। যেমন হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ দিয়ে বা ফ্লো চার্ট ইউজ করে আমরা এই কাজগুলা করতে পারি। উম আরো ২ মিনিট অপেক্ষা করতে হবে। আজান দেওয়া শুরু করছে। ঠিক আছে? ঠিক আছে। ওকে। তাহলে আমি যেটা বলছিলাম যে স্ট্যাটিক মানে হচ্ছে যেটা রান করবে না। হ্যাঁ? তো স্ট্যাটিক টেস্টিং আসলে কিভাবে করি আমরা? সফটওয়্যার টেস্টিং এর যতগুলা কাজ আছে তার ভিতরে যদি শুধু স্ট্যাটিক আর ডায়নামিক নিয়ে ধরি যে এটা সফটওয়্যার রান না করে টেস্ট করা, ওটা স্ট্যাটিক। আর ডায়নামিক মানে সফটওয়্যার রান করে দিয়ে টেস্ট করা। তো
সফটওয়্যার রান করে দিয়ে টেস্ট করার মানে হচ্ছে সফটওয়্যারটা তৈরি করা কমপ্লিট না হলে আসলে রান করা হয় না। তার মানে যখন তৈরি হয়ে যায় তখন এটাকে বলা হয় রান টাইম বা ডাইনামিক টেস্টিং। তো স সর্বোচ্চ রান টাইম টেস্টিং হচ্ছে আসলে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। কারণ হচ্ছে ওখানে আর স্ট্যাটিক এর কোনো সুযোগ নাই। ইউজাররা রান না করে কখনোই টেস্ট করতে পারে না। কিন্তু আ ডেপ্লয়মেন্ট এর আগ পর্যন্ত যত রকমের টেস্টিং আছে বেশিরভাগই হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। তো কেন স্ট্যাটিক টেস্টিং? যে এক্কেবারে শুরু থেকে মানে ডে 0 থেকে যখন আমরা টেস্টিং শুরু করি যেমন আমরা ভি মডেলে দেখেছিলাম যে রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন যখন তৈরি হচ্ছে তখন আম যে সমস্ত রিকোয়ারমেন্টস এর রিভিউ করা হয় যে সঠিকভাবে রিকোয়ারমেন্টস দেওয়া হচ্ছে কিনা। রিকোয়ারমেন্টস এর ভিত্তি করে যখন ডিজাইন তৈরি করা হয়, সেই ডিজাইন ঠিকমতো হচ্ছে কিনা সেটা টেস্ট করা। এরকম ভি মডেলের লেফট সাইড বিফোর কোডিং অনেক কাজ করতে হয়। সবই স্ট্যাটিক টেস্টিং। হুম? তাহলে স্ট্যাটিক টেস্টিং এর একটা বড় এরিয়া আছে এবং অ্যাকচুয়ালি স্ট্যাটিক টেস্টিং হচ্ছে আমাদের সবথেকে বেশি কার্যকরী এবং এটাই যারা ভালো করে করতে পারে তাদের জন্য আ বাকি টেস্টিং করা সহজ হয়ে যায় এবং কোয়ালিটিটা এনশিওর করা অনেকটাই আ কাছাকাছি পৌঁছে দেয়। তো এই চ্যাপ্টারটা শেষ করার পর একটা স্টুডেন্ট কি জানতে পারে স্ট্যাটিক টেস্টিং এর বেসিকস গুলা, দ্য ফিডব্যাক অ্যান্ড রিভিউ প্রসেসটা। তো আমরা এজেন্ডা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং বেসিকস অ্যান্ড ফিডব্যাক অ্যান্ড রিভিউ। তো আমরা বেসিকের মধ্যে যদি দেখি সেটা যেটা সংক্ষেপে আমি আলোচনা করছিলাম সেটাই আসলে এখানে বলা আছে। হয়তো একটু গুছিয়ে বলা আছে। Static testing of the software under test does not need to be executed. So code, specification, architectures, and other work products are evaluated through manual examinations or with the help of tool that is static analysis. Tool দিয়ে আমরা করতে পারি। So static testing can be applied for both verification and validation. Testers, business representatives, and developers work together during example mappings, collaborative user story writing, backlog refinement, agile এর কথা বলছে বেশি এখানে, refinement sessions যেটা to ensure that the user stories and related work products meet defined criteria. For example, the definition of ready বলা হয়। তার মানে স্ট্যাটিক টেস্টিং এর মূল বিষয়টা হচ্ছে ডেফিনেশন অফ রেডি তৈরি করা। হ্যাঁ? এটা যদি করতে হয় তাহলে আসলে সবাই মিলে কাজ করে আম বেসিক্যালি একদম কোডিং এর আগ পর্যন্ত ইভেন আফটার কোডও যখন কোড রিভিউ যখন আমরা করছি তখন তো স্ট্যাটিক টেস্টিং। Review techniques can be applied to ensure user story and are complete, understandable, and include testable acceptance criteria. খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে আমরা এজাইল বা আমি যদি স্ক্রামিং এর কথা বলি তো এজাইল মেথোডোলজিতে অ্যাকচুয়ালি ইউজার স্টোরি লেখার নিয়মকে আমরা শিখছি। ইউজার স্টোরিকে আমরা ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারে ছিল আমাদের? না স্যার। ছিল না। আচ্ছা। তার মানে চ্যাপ্টার 4 এ আছে এটা। টেস্ট ডিজাইন টেকনিক এর ভিতরে আছে। তো তারপর একটু ছোট করে বলি ইউজার স্টোরি ইজ নাথিং বাট রিকোয়ারমেন্টস যেটাকে খুব সুন্দরভাবে গল্পের মধ্যে গল্প আসলে ওরকম গল্প না, হুমায়ুন আহমেদের গল্প না। খুব শর্ট স্টোরি টাইপের ছোট্ট লেখা। খুব বেশি বড় না। হয়তো ২-৩ লাইন লেখা একটা রিকোয়ারমেন্টস। তার রিকোয়ারমেন্টস এর সুন্দর একটা নাম দিছে ইউজার স্টোরি। তো এই ইউজার স্টোরিটা বা রিকোয়ারমেন্টসটা কমপ্লিট কিনা, হ্যাঁ? সেটাকে আমাকে রিভিউ করতে হয়। কারণ একজন লিখলো ইউজার স্টোরি, হ্যাঁ? কিন্তু সেটা অ্যাকচুয়ালি মিনিংফুল হলো না। সেটা কিভাবে জানবো আমি? যদি রিভিউ না করি, যদি ওই ইউজার স্টোরি না পড়াশোনা করি এবং এটা কমপ্লিট কিনা এবং আন্ডারস্ট্যান্ডেবল কিনা, আসলে বোঝা যাচ্ছে কিনা। এমন একটা স্টোরি লিখে দিছে যে ডেভেলপারও বুঝছে না আসলে কি করতে হবে। তাহলে এটা কোনো স্টোরিই না। হুম?
আপনার চাওয়াটা, রিকোয়ারমেন্টসটা কাস্টমার যেটা চাচ্ছে সেটা যদি নাই বুঝলাম আমি, তাহলে সেটা কোনো স্টোরি হলো না। এবং সাথে, সাথে এটাও ইনক্লুড করা লাগবে, এটা কনফার্ম ইনক্লুড করতেই হবে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। সো দ্যাট ইউজার অর কাস্টমার উইল অ্যাকসেপ্ট দ্য প্রোডাক্ট সফটওয়্যার সিস্টেম। ইউজার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে সেই ক্রাইটেরিয়া গুলা যেগুলা ফুলফিল করলে ইউজার অ্যাকসেপ্ট করবে। তাহলে একটা ইউজার স্টোরি মানে একটা রিকোয়ারমেন্টস এবং তার সাথে অ্যাসোসিয়েট উইথ দ্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াস, এইগুলা ডিফাইন করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এগুলো যদি ঠিক না করা হয় তাহলে ভুল পথে পরিচালিত হয়ে যাবে পুরো প্রজেক্টটাই, এবং ব্যর্থতা ছাড়া সামনে কিছু দেখা যাবে না। Static analysis can identify problems prior to dynamic testing, while often requiring less effort since no test case are required. কি বললো? স্ট্যাটিক অ্যানালাইসিসটা হ্যাঁ আইডেন্টিফাই করতে পারে প্রবলেমস, হ্যাঁ, যে ডিজাইনের প্রবলেম হতে পারে, হ্যাঁ, রিকোয়ারমেন্টস সেভেন প্রবলেম হতে পারে, চাওয়াতে প্রবলেম, হ্যাঁ, ফর্মুলেশনের প্রবলেম, এই সমস্ত প্রবলেমগুলো অনেক আগেই ধরতে পারে স্ট্যাটিক অ্যানালাইসিসের মাধ্যমে। হ্যাঁ, যাতে ডায়নামিক টেস্টিং হওয়ার বহু আগেই আমরা এগুলা ঠিক করে ফেলতে পারি এবং ডায়নামিক টেস্টিং এর সময় যেন বেশি ডিফেক্ট ধরা না পড়ে। সিন্স নো টেস্ট কেস আর রিকোয়ার্ড, আসলে স্ট্যাটিক টেস্টিং এর সময় ওরকম কোনো টেস্ট কেসই দরকার হয় না। কারণ আমি একটা ডকুমেন্ট পড়বো, এটার আবার টেস্ট কেস, এই পড়াটা মানে রিভিউ করাটা আমি ক্রস চেক করবো, আমি দেখবো কমপ্লাই করে কিনা আগের সাথে পরের সাথে, হ্যাঁ, এগুলোর জন্য তো টেস্ট কেস লাগে না। Test analysis is often incorporated into CI framework. CI framework মানে কি? কে বলতে পারবে? Continue integration. Continuous, হ্যাঁ, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস কে ইনকর্পোরেট করতে পারি, হ্যাঁ, যাতে করে এখন যেমন অনেক ইয়েতে কি বলে আমাদের যে আইডি, যেটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তার ভিতরে কিন্তু অনেক স্ট্যাটিক অ্যানালাইসিস থাকে, যেগুলো হচ্ছে যেমন কোড রিভিউ করা, হ্যাঁ, অনেক সময় আমাদের কোড অ্যানালাইজার থাকে ওখানে, যেটাকে অ্যানালাইজ করে তারা বলে দেয় যে এখানে তোমার তো এই ভেরিয়েবলের নামটা ঠিক হয় নাই, হ্যাঁ, এটা তুমি খামাখা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছো, এটা তো ইউজই করো নাই, তো খামাখা এটাকে রেখে লাভটা কি, তুমি এই লাইনটা যে লিখলা জীবনেও এক্সিকিউট হবে না, এই কথাগুলো বলতে পারে এখন। হ্যাঁ, তো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্কের ভিতরে আমি ইনকর্পোরেট করতে পারি যে while largely used to defect static code defects, হ্যাঁ, যেখান থেকে আমরা স্ট্যাটিক ডিফেক্ট গুলা খুঁজে পাই কোডের ভিতরে, and static analysis is also used to evaluate maintainability and security. আমরা যারা ধরেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানেন, ধরেন জাভা, তারা হচ্ছে এনক্যাপসুলেশনের মাধ্যমে, যেমন ওই যে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা বিল্ট ইন সিকিউরিটি দিতে পারি, হ্যাঁ, যাতে করে অ্যাক্সেসিবিলিটি কন্ট্রোল ওখান থেকেই করা যায়। তো আমি একটা সোর্স কোড দেখলে তো বুঝে ফেলতে পারি যে ও তো সোর্স কোডের স্ট্যান্ডার্ড কতটুকু আছে, সিকিউরিটি কোনো ইম্পোজ করা নাই, এই সমস্ত কিছু দেখা যায় ভিজিবল। সো টেস্টারদের উচিত হচ্ছে ভালো করে ডেভেলপমেন্টের ব্যাপারগুলা ভালো করে বুঝে নেওয়া, সো দ্যাট ডেভেলপারদের যেন গাইড করতে পারি, অথবা ডেভেলপাররা ভুল করলে যেন আমরা বুঝতে পারি যে আসলে ভুলটা কি হয়েছে। Well, largely used to specific code defects, detect specific code defects. Static analysis also used to evaluate maintainability and the security. এখানে মেইনটেনেবিলিটি টেস্টিং এর কথা মনে আছে? কোয়ালিটি অ্যাট্রিবিউটস, মেইনটেনেবিলিটি, ওই যে যেখানে আমি বলেছিলাম যে কোড কনভেনশন, তারপরে স্ট্যান্ডার্ডাইজ মেথোডোলজি, এগুলো ইউজ না করলে বা ডকুমেন্টেশন ঠিক মতো প্রপার ডকুমেন্টেশন না করলে মেইনটেনেবিলিটি নষ্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে ওই কোড এনহ্যান্স করা যাবে না, ওই কোড ফ্লেক্সিবল না, ওই কোড আস্তে আস্তে মারা যাবে ওই কোড। So static testing objectives কি? Improving quality, detecting defects and assessing
characteristics like readability, হ্যাঁ, তারপরে completeness, correctness, testability and consistency, এই সমস্ত জিনিসগুলা আমরা স্ট্যাটিক টেস্টিং করে করতে পারি। ওয়ার্ক প্রোডাক্ট এক্সামিনেবল, হ্যাঁ, এক্সামিনেবল বাই স্ট্যাটিক টেস্টিং। ওয়ার্ক প্রোডাক্ট মানে কি, কে বলতে পারবে? ওয়ার্ক প্রোডাক্টস ডেভেলপাররা যে সকল কাজগুলো করে থাকে সেগুলো আমাদের জন্য ওয়ার্ক প্রোডাক্ট। কারেক্ট। সো তার মানে ওয়ার্ক প্রোডাক্টকে আমরা এক্সামিন করতে পারি বাই স্ট্যাটিক টেস্টিং, যেমন রিভিউ করা, তাই না? So almost any work product can be examined by using static testing. For example, include SRS, documentations, code, test plan, test cases, তারপরে product backlog items, test charters, project codes. এখানে যে এক্সাম্পল গুলা দিয়েছে ওয়ার্ক প্রোডাক্ট বলতে শুধু ডেভেলপারদের ধরেনি, তার নিজেদেরটাও ধরেছে। কারণ এখানে একটা গ্লোবাল অ্যাসপেক্ট থেকে নিয়েছে। ওয়ার্ক প্রোডাক্ট মানে হচ্ছে কাজের আউটকাম। সো এনি ওয়ার্ক প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিড অ্যান্ড আন্ডারস্টুড, হ্যাঁ, ক্যান বি দ্য সাবজেক্ট টু রিভিউ। সো আমরা রিভিউ করব কেন? যাতে করে আমরা ওই যে কোডের ভিতরে বা কোনো ডকুমেন্ট সে ঠিক মতো হয়েছে কিনা, এটা যদি না হয় তাহলে ভুল পথেই পরিচালিত হবে পুরো প্রজেক্ট। এই জন্য আগে থেকে রিভিউ করতে হবে। For static analysis, work products need a structure against which they can be checked. হ্যাঁ, তার ওয়ার্ক প্রোডাক্ট গুলো এমন ভাবে বিক্ষিপ্ত ভাবে লিখলে হবে না, যে যেমন খুশি তেমন করে লিখলে হবে না, একটা স্ট্রাকচার ওয়েতে লিখতে হবে, একটা ফর্মাল সিনট্যাক্সে লিখতে হবে, এবং ডিজাইন স্পেসিফিকেশনটা, ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেন ঠিক থাকে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো না করলে আপনি কোড রিভিউ করে আসলে ভালো গেইন করতে পারবেন না আসলে। যেমন মডেল করা, তারপরে কোড অর টেক্সট উইথ আ ফর্মাল সিনট্যাক্স, হ্যাঁ, জাস্ট আপনি ডকুমেন্ট লিখে যাবেন এরকম না, হ্যাঁ, ফ্যাক্টস, ফিগারস, টেবিলস, হ্যাঁ, ডায়াগ্রামস, এগুলা আসলে দিয়ে আসলে করতে হয় ওয়ার্ক প্রোডাক্ট। Work products that are not appropriate for static testing, including that are difficult to interpret by human being. হ্যাঁ, এমন ওয়ার্ক প্রোডাক্ট আমি আসলে টেস্ট করতে পারবো না, রিভিউ করব না, যেটা মানুষের জন্য বোঝার অক্ষম, মানুষ এখানে বুঝতে পারে না। সেই যেমন এটা কম্পাইল কোড বা বাইনারি নাম্বারস বা বাইনারি কি বলে আমাদের যে এক্সিকিউটেবল অবস্থা, সেই জিনিসটা মানুষ, হিউম্যান বুঝতে পারে না। বলছে ওয়ার্ক প্রোডাক্টস দ্যাট আর নট অ্যাপ্রোপ্রিয়েট ফর স্ট্যাটিক টেস্টিং, যেমন হচ্ছে এখানে কি বললো, আচ্ছা, and that should not be analyzed by tools, যেমন থার্ড পার্টি এক্সিকিউটেবল কোড, এটা আর কি বোঝার আছে, ওপেন সোর্স না, তো থার্ড পার্টি এক্সিকিউটেবল কোড দিয়ে দিছে, সেটা তার আমরা রিভিউ করতে যাব না, অর ডিউ টু লিগাল রিজন। হ্যাঁ, যে থার্ড পার্টি কোনো কিছু যদি দেয় সেটা আমরা রিভিউ করব না বিকজ অফ লিগাল রিজন, তারা হয়তো আমাকে পড়ার অনুমতি দেয়নি বা পড়ার জন্য লাইসেন্স দেয়নি। Value of static testing বলছে can detect defects in the earliest of the SDLC. So আমরা early testing বললে static testing এর কথা মনে হয়, তাই না? Early testing মানে আসলে static testing. আচ্ছা, it can also identify defects that which cannot be detected in dynamic testing. Static testing এ যে ধরনের ডিফেক্ট গুলো পাবো, ডাইনামিক টেস্টিং এ সেগুলো পাওয়ার কথা না আসলে ওখানে। হ্যাঁ, কারণ ডাইনামিক টেস্টিং মানে তো হচ্ছে অলরেডি কম্পাইল কোড। So communication will also be improved between the involved stakeholders. যেমন আমি যদি স্ট্যাটিক টেস্টিং করি, যেমন কোড রিভিউ করি বা ডকুমেন্টেশন গুলো রিভিউ করি, তাহলে আমার সাথে একটা কমিউনিকেশন গ্যাপও দূর হয়ে যাবে। হ্যাঁ, স্টেক হোল্ডারসদের সাথে আমার যে রিলেশনশিপ বা কমিউনিকেশন, এটা অনেক স্ট্রং হয়ে যাবে, এবং তাদের কথা যখন আমি শুনতে পাবো, তাদের রিকোয়ারমেন্টস গুলো যদি আমি পড়তে পারি, তাহলে আমি এই সফটওয়্যারের লক্ষ্য উদ্দেশ্য গুলো জেনে যাব এবং আসলে সেই হিসাবে ভালোভাবে টেস্ট করেও নিতে পারবো। Even though review can be costly to implement,
আমার রিভিউ যদি আমি কালচারটা চালু করতে চাই, আসলে এটা কস্টলি। কেন কস্টলি? The overall project cost are usually much lower than when no reviews are performed. So এখানে খুব জ্ঞানগর্ভ কথা বলে দিছে, সেটা হলো যে যদি আমি রিভিউ না করি, কারণ রিভিউ করতে গিয়ে আমার টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক, হতেই হবে। আমি বিনা টাকা আসলে কিছুই করতে পারবো না, ইনভেস্টমেন্ট করা লাগবে। এখন আমি যদি রিভিউ না করি, তাহলে খরচ বেঁচে গেল। তো খরচ যদি বেঁচে যায়, তাহলে আবার আমি যদি প্রজেক্ট কস্টটাও বেঁচে যায়, ইউজুয়ালি লোয়ার দ্যান নো রিভিউ আর পারফর্ম। মানে আমি যদি রিভিউ না করি, তাতে যে খরচটা হবে তার থেকে রিভিউ করলে কম খরচ হবে। কেন বলেন তো? কেউ বিশ্লেষণ করতে পারবেন? জি স্যার, এর কারণ হলো ওই যে এখানে মানে স্ট্যাটিক টেস্টিং যে মূলত আর্লি টেস্টিং করা হয় আর কি। যে তো আমরা যদি আর্লি টেস্টিং করি তাহলে ডেভেলপমেন্টেও মানে আর্লি টেস্টিং এ ডিফেক্ট যদি ধরা পড়ে, তাহলে ডাইনামিক টেস্টিং এ সেই ডিফেক্ট গুলো আর তৈরি হবে না, এই আর কি। একটা কথা আছে, হ্যাঁ, তার মানে আমি যদি আগেই এগুলা ফিক্স করে ফেলতে পারি, তাহলে আমার তো অনেক কিছু আর ডাইনামিক টেস্টিং করার দরকারও হবে না আসলে, ডিফেক্ট হবে না। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি কনস্ট্রাকটিভ লাইফ লিড করি, মানে আমার জীবন পরিচালনা পদ্ধতি যদি কনস্ট্রাকটিভ হয়, যেমন ধরেন মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, তাহলে অনেক রকম সোসাইটিতে যে সমস্ত অরাজকতা হয় সেগুলো কিন্তু হতো না, তাই না? যেমন ধরেন কোন ধর্ষণ কেস ঘটার সম্ভাবনাই হতো না। সো তার মানে কি দাঁড়ালো, আমি যদি আসলে স্ট্যাটিক টেস্টিংটা অনেকটা কনস্ট্রাকটিভ টেস্টিং, যাতে আগে থেকে আমি এর প্রোটেকশনের ব্যবস্থা করে রাখতে পারি, ভেরি কনস্ট্রাকটিভ। আমি যদি ধরেন হেলদি লাইফ লিড করি, যেমন আমি সকালে ঘুম থেকে ওঠা, হ্যাঁ, হাইজেনিক খাবার খাওয়া, তারপর রাত্রে ঠিক মতো ঘুমানো, দেখবেন অনেক অসুস্থ হবে না মানুষজন। তাহলে অসুস্থ না হলে ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া দরকার নেই। ঠিক এরকম আমি যদি স্ট্যাটিক টেস্টিং ভালো করে করি, তাহলে অনেক ডিফেক্ট আসবে না, অনেক ডিফেক্ট তৈরি হবে না। তৈরি না হলে ডাইনামিক টেস্টিং এ সহজ হয়ে যাবে আমাদের জন্য, তাই না? আমি স্ট্যাটিক টেস্টিং না করার জন্য যদি কোনো ডিজাইনে ডিফেক্ট হয়, আপনি এবার একটা সফটওয়্যারের কথা বাদ দেন, একটা বিল্ডিং এর কথা বলি। সেটা হচ্ছে ধরেন আর্কিটেকচারাল ডিজাইনে গন্ডগোল আছে, মানে বেসমেন্টে গন্ডগোল আছে। প্ল্যান করেছিল সে 20 তলা বিল্ডিং করবে, কিন্তু 4 তলা করার পরে হেলে পড়ে যাচ্ছে, তাই না? কাত হয়ে যায়। কারণ কি? ডিজাইন ডিফেক্ট। সো ডিজাইন ডিফেক্ট যদি আমি প্রথমেই রিভিউ করে আমি যদি অঙ্ক কষে বলে দিতে পারতাম যে এখানে ডিজাইন ডিফেক্ট আছে, তাহলে তো অনেক খরচ বেঁচে যেত, শুধু তা না, অনেক অনেক বেশি এফোর্ট বেঁচে যেত আমাদের, অনেক ইনভেস্টমেন্ট বেঁচে যেত। ধরেন একটা 5 তলা বিল্ডিং করতে গিয়ে ঢাকা শহরে কত কোটি টাকা খরচ হয়ে যায়, তাই না? ওই টাকাটা পুরোটাই পানিতে পড়ে যাবে যদি আমি ডিজাইন ডিফেক্ট যদি আগে থেকে ধরতে না পারি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হুম, জি স্যার। ভেরি। একটা কথা আছে ট্রেনিং এর ক্ষেত্রে, যেমন অনেক কোম্পানি আছে এমপ্লয়ীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে, অনেক ট্রেনিং। কিছু কিছু কোম্পানি চিন্তা করে খামাখা ট্রেনিং করায় খরচ বাড়ায় লাভ আছে, যারা যারা দরকার তারা তারা নিজেরা শিখে আসবে, তাই না? আমি কেন খরচ করতে যাব? তো একটা কথা আছে ট্রেনিং ইনকার কস্ট, মানে ট্রেনিং এর জন্য খরচ হয় কোম্পানি, বাট নো ট্রেনিং ইনকার মোর কস্ট। যদি আমি ট্রেনিং না দিই তাহলে আরো বেশি খরচ হয়ে যাবে। যেমন আমি যদি এক্সপার্টদের দিয়ে কোনো কিছু তৈরি করি, তাহলে অল্প সময়ের মধ্যে সে কাজ করা সম্ভব এবং কোয়ালিটি কাজ হবে। আর আমি যদি নভিস দিয়ে কাজ করি, তাহলে অনেক ধরনের ঝামেলায় আমরা পড়ে যাই, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে থাকে, এবং প্রোডাক্টটা তো ভালো হবেই না, বরঞ্চ আমার যে এফোর্ট বা যে সময় নষ্ট হবে, এবং তা করেও যেহেতু আমরা কম টাকা দিয়ে পারলাম না, শেষ পর্যন্ত এটাকে বলা হয় সস্তার ৩ অবস্থা। হ্যাঁ, সস্তার ৩ অবস্থা হয়ে যায় তখন। সো প্রোভাইড দ্য অ্যাবিলিটি, কোথায় ছিলাম যেন?
কস্টিং এর ব্যাপারটা কি? provide the ability to evaluate the quality of and to build confidence in work product. So দেখেন আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের সফটওয়্যারের উপরে কনফিডেন্স হবে ইউজার, তাই না? ইউজারের কনফিডেন্স সফটওয়্যারের উপর হবে, কিন্তু এখন আমরা বলছি যে প্রত্যেকটা ওয়ার্ক প্রোডাক্টের উপর যদি আমরা কনফিডেন্স হতে পারি, আর কখন হতে পারি, যখন দেখব যে কোনো ডিফেক্ট ত্রুটি নাই, তখন হচ্ছে আমরা কনফিডেন্ট হয়ে যাব। তার মানে নেক্সট লেভেলে যখন আমি যাব, তখন আর ব্যাক ট্রেস করার সুযোগ আসলেই থাকবে না, আমি যদি সঠিকভাবে কাজ করতে করতে যাই। By verifying the documented SRS, the stakeholders can also make sure that the SRS describes the actual needs. Yeah. Communication will also be improved between the involved stakeholders, even though review can be costly to implement. The overall project costs are usually much lower than when no review are performed. এটা একবার দেখলাম না নাকি না, এটা code defects can be detected using static analysis more effectively than dynamic testing. আমি সফটওয়্যারটা রান করে দিয়ে তো কোড দেখতে হবে না, রান করে দিয়ে যদি আমরা দেখি, তার থেকেও ভালো হচ্ছে আমি যদি স্ট্যাটিক্যালি দেখতাম। এটা এক্সপ্লেন করতে পারবে কে ভালো বলেন তো? কোড যারা করছে তারা পারবে না। স্যার এখন আমি লাস্টের দেখি পয়েন্টটা যে একটু ক্লারিফাই দিবেন। কোড ডিফেক্ট ক্যান বি ডিটেক্টেড। কোডের ভিতরে যদি কোনো ডিফেক্ট থাকে, ওটা স্ট্যাটিক অ্যানালাইসিস দিয়ে ডিটেক্ট করা যায় মোর এফিশিয়েন্টলি দেন ইন ডাইনামিক টেস্টিং। ডাইনামিক টেস্টিং এর উপরে আমি যদি কোড ডিফেক্ট ধরতে যাই অতটা পারবো না, বাট স্ট্যাটিক টেস্টিং এ স্ট্যাটিক অ্যানালাইসিস টুলস ইউজ করে আমরা খুব সহজেই কোডের ডিফেক্ট ধরতে পারি। যেমন আমি বলছিলাম যে অনেক আইডিতে এখন ইন্টেলিজেন্স দেওয়া আছে, অনেক আইডিতে কোডের ডিফেক্ট এমনি সাজেশন দিতে থাকে যে তোমার এটা তো হবে না। হ্যাঁ, আনরিচেবল কোড বলে দেয় যে তোমার এই লাইন তো জীবনে এক্সিকিউট হবে না। আমি যদি লিখি ইফ ফলস দেন এক্সিকিউট দিস লাইন, জীবনে হবে? জীবনে না হবে না। স্যার, কিন্তু স্যার মনে করেন সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন মানে এসআরএস যেটা বা টেস্ট প্ল্যান যেগুলো, ওগুলো তো মানে কোড এর সাথে সম্পৃক্ত না। ওটা তার কোডের কথা না, যেটা কোডের কথা সেটা হচ্ছে লাস্ট লাইন ছিল, আর বাদ বাকি আপনি যেটা বলছেন এটা স্ট্যাটিক টেস্টিং এর সুযোগ আছে। রিকোয়ারমেন্টস ডিফেক্ট আমি কি ডাইনামিক টেস্টিং করে করব? ওটা তো স্ট্যাটিকই। বুঝতে পারছি। ওকে, difference between static testing and dynamic testing. So there are some defect types that can be found in by either static or dynamic. হ্যাঁ, এটাতে অথবা ডাইনামিকে পাওয়া যায় কিছু কিছু ডিফেক্ট। আচ্ছা, static testing find defects directly, while dynamic testing cause failures from which the associated defects are determined through subsequent analysis. বললো স্ট্যাটিক টেস্টিং এর মাধ্যমে আমরা সরাসরি ডিফেক্টটাই দেখতে পাই, আর ডাইনামিক টেস্টিং এর করলে ফেল করার পরে আমরা খুঁজে বের করি যে আসলে কোন জায়গায় ডিফেক্টটা থাকতে পারে, তার জন্য সাবসিকুয়েন্ট অ্যানালাইসিস আবার করা লাগে, যে এটা লোকেটিং করা, সার্চ করতে হয়, হ্যাঁ, ডিফেক্টটা কোথায় আছে। আচ্ছা, বলছে স্ট্যাটিক টেস্টিং ক্যান বি used to measure quality characteristics that are not dependent
on executing code. For example, maintainability. Maintainability আমি বলছিলাম না সব থেকে বড় টেস্টিং হচ্ছে মেইনটেনেবিলিটি। যদি আপনি মেইনটেনেবিলিটি টেস্টার হতে পারেন তার মানে ইউ আর নট অনলি টেস্টার বাট অলসো বস অফ ডিজাইনিং অ্যান্ড আর্কিটেকচার এবং কোডার সব মিলে হচ্ছে আপনি তাদের বস হইতে হবে। While dynamic testing can be used to measure quality characteristics that are dependent on executing code, শুধুমাত্র এক্সিকিউট করে, যেমন পারফরমেন্স এফিসিয়েন্সি। পারফরমেন্স এফিসিয়েন্সি কি স্ট্যাটিক টেস্টিং করা যায়? কি চুপ আছেন কেন? বলেন যে জানি না। স্যার করা যায়। কিভাবে? জানি না স্যার। ওই যে করা যায় বললে আবার বলে জানি না। স্যার পোর্টেবিলিটি আমরা বা ইউজেবিলিটি গুলো তো টেস্ট করতে পারি। পারফরমেন্স এফিসিয়েন্সি এগুলা কি টেস্ট করা যায়? পারফরমেন্স এফিসিয়েন্সি এটা বলতে পারি না। আমরা ডাইনামিক টেস্টিং লাগে। ডাইনামিক টেস্টিং এর বিভিন্ন টুলস দ্বারা ইউজ করা হয় পারফরম্যান্স টেস্টিং এর। হলো বা এখানে বলছে যে ইয়েতে কি বলে স্ট্যাটিক টেস্টিং এর আমরা পারফরমেন্স বলছে এখানে ডাইনামিক টেস্টিং করা যাবে। আমি প্রশ্ন হচ্ছে উল্টাটা, স্ট্যাটিক টেস্টিং এর মাধ্যমে কোনো পারফরমেন্স ইস্যু বা এটা ডিটেক্ট করা যায় কিনা? না স্যার, যায়। যেমন আমি একটা অ্যালগোরিদম লিখলাম, সেই অ্যালগোরিদম তো কোড, এটার যদি আমি বিগো নোটেশন দিয়ে ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এর পারফরমেন্সটা কেমন হবে। যেমন আমার যদি একটা লুপ হয় তাহলে এর কমপ্লেক্সিটি বলা হয় এন, যতক্ষণ লুপ ঘুরবে তত। কিন্তু যদি লুপের ভিতর লুপ থাকে তখন আমরা বলি ওটাকে বলা এন স্কোয়ার, এন ইন্টু এন। তো বিষয়টা কি, তাহলে একটু কমপ্লেক্সিটি বাড়লো, টাইম স্পেস তারপরে মেমোরি, হ্যাঁ, এবং কি বলে এটা বেসিক্যালি এক্সিকিউশন টাইম বেড়ে গেল, তার মানে কি পারফরমেন্স কমে যেতে থাকবে। তো বিগ নোটেশন একটা থিওরিটিক্যাল কনসেপ্ট যা দিয়ে আমি কোনো অ্যালগোরিদমের পারফরমেন্সও টেস্ট করে দিতে পারি। আচ্ছা, আর এছাড়া তেমন কিছু নাই আর স্ট্যাটিক টেস্টিং, বাদ বাকি সবই ডাইনামিক টেস্টিং। Typical defects are easier and cheaper to find static testing. যেমন defects in requirements, dynamic testing এর সম্ভাবনা, design defect, certain types of coding defect, যেমন undefined, undeclared variables, unreachable or duplicate code, excessive code complexity, and deviations from standards, incorrect interface specification. Specific types of security vulnerabilities like buffer overflow, gaps and inaccuracies in testing basis coverage. So test basis coverage, missing test for an acceptance criteria. একটা acceptance criteria মধ্যে আমরা মিসিং হয়ে যেতে পারি, টেস্টটা করিই নাই আসলে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা সহজেই স্ট্যাটিক টেস্টিং এর মধ্যে করতে পারি। দেন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো অ্যানালাইসিস। এটা একটা স্ট্যাটিক টুল। কোড রান না করে আমরা এই টুল দিয়ে আসলে কোড এক্সিকিউট করতে পারি, মানে কোড এক্সিকিউট করবে না, অ্যানালাইজ করতে পারি কোড। তো এটার এম কি টু ফাইন্ড ডিফেক্টস কজড বাই রং কনস্ট্রাকশন অফ দ্য প্রোগ্রাম কোড। কোড যদি রং কনস্ট্রাকশন হয়ে যায়, যেমন ডেড ব্রাঞ্চ, ডেড কোড, এটসেট্রা।
তো মেথড কি বলছে যে এটা কোড স্ট্রাকচার রিপ্রেজেন্ট এজ এ কন্ট্রোল ফ্লো গ্রাফ, যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা জিনিসকে কোড দেখে মনে হচ্ছে এটা জাভা দিয়ে কোড করা নাকি সি শার্পে। আসলে এটা দিস ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যে একটা কোডের স্ট্রাকচার কেমন এবং সেভাবে গ্রাফটা তৈরি করা হয়েছে। এই দুটা জিনিস, একটা হচ্ছে নোড আর একটা হচ্ছে এজ। নোড হচ্ছে ইয়েগুলা সার্কেল গুলা যেটা ওভাল, আর এজ হচ্ছে অ্যারো গুলা, দাগ যেটা লাইন গুলা আছে, বাট ওটা অ্যারো হতে হবে, অ্যারোলেস হলে চলবে না। তো এই কোডটা যদি আপনি দেখেন, মানে এই গ্রাফটা যদি দেখি, এখান থেকে শুরু হয় উপর থেকে, যেতে অ্যারোটা নিচে আছে, শুরু হওয়ার পরে এখানে আসলো, দেখলো দুইটা রাস্তা, এদিকেও গেছে এদিকেও গেছে। কোন দিকে যাব? আমরা দুই দিকেই যাব। প্রথমে এদিকে আসলাম ডান দিকে, আসার পর এখানে আসলাম, এখান থেকে এখানে এসে দেখলাম যে আবার দুইটা রাস্তা বের হয়েছে, একটা এটা আর একটা এই পাশে। তার মানে কি এখান থেকে আবার ঘুরে আসছে এখানে দিয়ে আবার এই, তার মানে এটা ঘূর্ণনের একটা দিয়ে এদিক দিয়ে বের হয়ে এখানে চলে আসলো। আর যদি এটা ফলস হয় ধরলাম, এখান থেকে এটা আসলো, এখানে আবার আর একটা কন্ডিশন, এখানে আসলো, এদিক দিয়ে চলে গেল, অথবা এখান থেকে এদিক দিয়ে চলে গেল। সো এইভাবে আসলে কোড গুলো এক্সিকিউট হয়। হ্যাঁ, আমরা অ্যানোমালিজ সম্পর্কে দেখি, যে একটা ইজি আন্ডারস্ট্যান্ডেবল ওভারভিউ অফ দ্য প্রোগ্রাম কোড। একটা প্রোগ্রামকে বা কোডকে আমি এই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনে যদি ইউজ করি, দেখবেন যে খুব সহজে সবাই বুঝতেও পারবে আর অনেক ডিফেক্ট হবে না তখন। Anomalies can easily be detected, defects stick out. Anomaly মানে কি? অমিল। রং জিনিস, ভুল ভাল জিনিসপত্র, anomaly। হ্যাঁ, তো রং কনস্ট্রাকশন অফ প্রোগ্রাম কোড anomaly বলতে পারি। যেমন লুপ এক্সিটেড বাই জাম্প, লুপের মধ্যে ঢুকছে না। ডেড ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চের জীবনেও কোড এক্সিকিউট হবে না। মাল্টিপল রিটার্নস, যে যেমন এখানে এই কোডটা এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে এখানে এসে এটা রিটার্ন করছে, এই দিকে দিয়ে রিটার্ন করা পরিবর্তন, তার মানে একদিক দিয়ে ঢুকছে আর দুই দিক দিয়ে বেরোচ্ছে। আমরা এবার সাইক্রোমেট্রিক কমপ্লেক্সিটি, এই কোডের উপর ভিত্তি করে আমরা, এই যে গ্রাফের উপর ভিত্তি করে আমরা কোডের কমপ্লেক্সিটি মাপবো। দেখেন কত ভালো একটা টুল হবে এটা। সো এখানে বলছে একদম লাস্ট অংশটুকু দেখেন, যে ভ্যালুজ আপ টু 10 আর অ্যাকসেপ্টেবল, বিয়ন্ড দিস কোড শুড বি রিওয়ার্কড অর ইমপ্রুভড। কি বললাম? আমরা একটা ফর্মুলা তৈরি করব এবং সেই ফর্মুলা থেকে আমরা কোডের কমপ্লেক্সিটি মাপবো, এবং কোডের কমপ্লেক্সিটি যদি 10 হয়, আপ টু 10 ইজ অ্যাকসেপ্টেবল, এর থেকে বেশি হলে কোডকে রিওয়ার্ক, ভাঙতে হবে। যেমন এখানে ফর্মুলা দেওয়া আছে, সিসি মানে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি ইকুয়াল টু ই মাইনাস এন প্লাস 2p। তো ই মানে হচ্ছে এইচ, নাম্বার অফ এইচ, দেন এন মানে হচ্ছে নাম্বার অফ নোড, তাহলে ই কোনগুলা, দাগগুলা যে অ্যারো, আর এন হচ্ছে নোড, গোলগুলা, আর প্লাস 2p মানে পি হচ্ছে প্রোগ্রাম ইউনিট, বাট সাধারণত আমরা
পি এর মান 1 ধরে কাজ করি, কারণ হচ্ছে একটা প্রোগ্রাম একটা ফাংশনের কোড কমপ্লেক্সিটি শুধু বের করতে হয়, এতগুলা না বের করলে হবে। এই দিক সরাও তো, সরি। স্যার সিসি মানে কি যেন বলছিলেন? কোনটা? সিসি আমার ল্যাপটপের উপর বিড়াল চলে এসছে। কমপ্লেক্সিটি এখানে বলছে যে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, এটাকে এত বড় না লিখলে সিসি লিখছি শুধু। হ্যাঁ, ওকে তো ভুলে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আমরা মাপবো কি করে? একটা কোড, এটা হচ্ছে একটা কোড, সেই কোডের অনেকগুলা অ্যারো আছে এবং অনেকগুলা নোড আছে। এইসব অ্যারো গুলো আমরা যদি কাউন্ট করি তাহলে ই এর ভ্যালু তাই হবে, আর যত গোল সার্কেল গুলো আছে সেগুলা দিয়ে আমরা এন এর ভ্যালু পাবো। আর টু পি তে প্রোগ্রাম পার্ট বলা, এখানে একটাই প্রোগ্রাম একটাই ফাংশন। তো আমরা পি এর মান 1, তাহলে কত হতে পারে বলেন তো? এন ই এন এর ভ্যালু বের করতে হবে কাউন্ট করে করে, সারা রাস্তা নাই। যাক, আমরা কাউন্ট করা লাগবে না, আমরা বলে দিই। বিষয়টা হচ্ছে এরকম যে এন হচ্ছে আছে যে প্রোগ্রাম পি হচ্ছে একটা 1, আর হচ্ছে 15টা নোড আছে, 15, আর যদি 20টা এজ আছে তাহলে ই ইজ ইকুয়াল টু 20। তাহলে এবার ফর্মুলাতে বসাই দিই, পাচ্ছি 7। ঠিক আছে, তাহলে সে বলবে 7, তাহলে কি অ্যাকসেপ্টেবল বলেন তো? জি স্যার। জি আপনারা কি বুঝতে পারছেন যে কমপ্লেক্সিটি কি জিনিস? হাউ টু ডিফাইন কমপ্লেক্সিটি ইন ইওর লাইফ? এখানে একটা জিনিস বুঝলাম না, যে মনে করেন কমপ্লেক্সিটি আমাদের রেজাল্ট বের হলো 7, এখন এই হ্যাঁ, কমপ্লেক্সিটি কি মানে যত কম হবে ততই আমাদের জন্য ভালো হবে, সেটা কি এরকম? এখানে কি বলছিল? ভ্যালুজ অফ আপ টু 10 আর অ্যাকসেপ্টেবল, যেমন 10 এর বেশি সর্বোচ্চ হলে 10। সর্বোচ্চ 10। তার মানে কি যত কম হবে তত ভালো নাকি বেশি হলে ভালো? কম হলে ভালো। হলে ভালো স্যার। কারণ কমপ্লেক্স না, যত বাড়বে ভ্যালু তত কমপ্লিকেটেড হবে, আর কমপ্লিকেটেড যত বেশি হয় তত ডিফেক্ট ধরাটাও কঠিন হয়। ডিফেক্ট এটাকে ভালো করে এক্সাক্ট কোড তৈরি করাও কঠিন হয়ে যায়। নাও সাইক্লোমেট্রিক স্যার কমপ্লেক্সিটি, এখানে আরেকটা বিষয় আছে, ডেভেলপার মনে করেন এই ধরনের অ্যালগোরিদম বা একটা অ্যালগোরিদম সাধারণত ডেভেলপাররা করে থাকবে, এখন সে কিরকম কমপ্লেক্সিটি ইউজ করছে আমি কিভাবে, এটা তো আমাকে বের করতে হলে তোমাকে কোডে হাত দিতে হবে। কি করতে হবে? বিল্ড করতে হলে মানে ডেভেলপার কোন অ্যালগোরিদমটা ইউজ করছে, এখন সেটা তো বা আমাদের হয়তো আমরা কোড না দেখলে তো বুঝতেও পারবো না। সাইক্লোমেট্রিক সেই ক্ষেত্রে কমপ্লেক্সিটি আমরা মানে কমপ্লেক্সিটি। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি মাপতে গেলে আমাদের কাছে তো ফ্লো চার্ট থাকা লাগবে, কন্ট্রোল ফ্লো গ্রাফটা, আদারওয়াইজ পারবো নাকি? আচ্ছা এই গ্রাফটা মানে কি? গ্রাফটা মানে কোড, এটা আর কিছুই না। স্যার এই গ্রাফটা কি মানে তৈরি করে কে? এই যে যারা ডেভেলপার তারাই ইয়ে করে নাকি? এটা ডিপেন্ড করে আসলে, সাধারণত ডেভেলপাররা করতে পারে যদি সে মনে করে যে আমার এই কোডটা যদি মানে কেমন হবে অ্যালগোরিদমটা, তার এগেনস্টে যদি এরকম একটা ফ্লো চার্ট বানায় রাখে, তার তার যেমন বুঝতে সুবিধা হয়। হুম, তো অনেক প্যাচানো কোড থাকতে পারে, বাট সেটা কমপ্লেক্সিটি হাই হয়ে যাবে যখন, তখন আমরা কি করব? রিওয়ার্ক করা লাগবে, মানে ভেঙে ফেলতে হবে কোডকে। এখানে যেমন বলছে যে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি ক্যান বি ইউজড এজ এ টার্গেট ভ্যালু অফ দ্য কোড রিভিউ। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বেশি হলে কোড রিভিউ করা উচিত। হুম, কোন কোন কোডগুলো আমরা রিভিউ করব যেখানে সাইক্লোমেট্রিকটা বেশি থাকবে কমপ্লেক্সিটিটা? The cyclomatic complexity can
be calculated, also be calculated as the number of independent decision plus one. এটা আমি ছোটবেলায় পড়ছিলাম। ছোটবেলায় বলতে যে একেবারে সেই ফার্স্ট ইয়ারে থাকতে। তখন তখন বুঝি নাই আসলে কমপ্লেক্সিটি কি জিনিস এবং এখানে কি বলতে যাচ্ছে যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন প্লাস ওয়ান, মানে ডিসিশন যতগুলো হবে তার সাথে এক যোগ করলে হয়ে যাবে। ডিসিশন বোঝার উপায় কি বলেন তো? স্যার এই যে ইফ এলস এগুলো নাকি স্যার ডিসিশন? ডিসিশন আছে, যেমন এখানে একটা ডিসিশন আছে, এই যে এখানে ডিসিশন মানে হচ্ছে সে দুইটা আউটকাম হবে, আউটকাম মানে দুইটা, মানে এখান থেকে বের হবে দুই রাস্তা, তাহলে বুঝতে হবে এটা ইফ। বলেন কয়টা ইফ আছে এখানে? স্যার দুইটা নোট ছাড়া বাকি সবগুলোই ইফ আছে, না দুইটা তিনটা নোট ছাড়া স্যার? কয়টা বলেন ইফ আছে সেটা বলেন, দুইটা ছাড়া কয়টা, মোট কয়টা? তাহলে তাহলে এর থেকে বেশি ভালো না যে কয়টা ইফ আছে বুঝতে পারা। স্যার নোট তো ছিল কয়টা? 15টা স্যার। 15টা। নোট তাহলে ছিল তিনটা বাদ দিলে 15টা। স্যার 12টাই ইফ আছে। 12টা ইফ? ডায়াগ্রাম দেখিয়ে বুঝবেন যে 12টা ইফ আছে, মানে 12-র বেশি আর কি অবশ্যই। কি বললো? বলছে যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন প্লাস ওয়ান, তাহলে আমরা ফর্মুলাতে বের করলাম 7 হয়, তাহলে এটা যদি পারফেক্ট হতে হয় তাহলে আমার কন্ডিশন বা ডিসিশন থাকবে কয়টা, ইফ থাকবে কয়টা? 7টাই। ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন প্লাস ওয়ান বলছে না, তার মানে কয়টা হবে? 8টা। ওরে অঙ্ক বিশারদ রে, একটা কম বললেই তো হয়, 6 + 1 7 হয় না? স্যার আমরা তো এখানে রেজাল্ট দেখতেছি 7, মানে যেটা আপনি হ্যাঁ, বলেছেন। 7 যখন হচ্ছে, আমার জি। যদি এই ফর্মুলা দিয়ে বের করতাম যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন প্লাস ওয়ান, তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন আছে 6টা, তার 6টা সাথে এক করলে 7 হয়। বলছে আচ্ছা। ইফ বোথ ওয়েজ অফ ক্যালকুলেশন গিভ ডিফারেন্ট রেজাল্ট, যদি এক না হয়, 7 যদি না হতো, যে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন প্লাস ওয়ান করে, যেমন একজন বললো 12টা আছে, তো 12টার সাথে এক যোগ করলে 13টা হয়, তা আমি ফর্মুলা দিয়ে বের করলাম 7 আর এখানে বের করছি 13টা, তাহলে বলছে যদি ডিফারেন্ট হয় তাহলে প্রবলেম আছে, সুপারপ্লাসিস ব্রাঞ্চ হতে পারে অথবা মিসিং ব্রাঞ্চ হতে পারে, মানে কোড ওই কোড দিয়ে চলবে না। কোড রিভিউ। বুঝতে পেরেছেন? এখন কয়টা ইফ আছে দেখেন, দুইটা বের হয়েছে কোন কোন ইয়ে দিয়ে, নোড দিয়ে, এখানে একটা হয়েছে, তো এটা একটা নোড, এখান থেকে দুইটা বের হচ্ছে, অথবা এটা আর একটা নোড, ইফের নোড। বোঝা গেছে? জি স্যার। স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানেই হলো নোড। ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন বলেছে, ভেরিয়েবল বলে নাই। ও ওকে, আচ্ছা ডিসিশন। এখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন প্লাস ওয়ান। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো বলছে the cyclomatic complexity also gives the indication of number of necessary test case to achieve decision coverage. তাহলে খুব মূল্যবান কথা কিন্তু কমপ্লেক্সিটি, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বলে দিতে পারে যে কতগুলো টেস্ট কেস হবে। আচ্ছা, এবার আসে ফিডব্যাক। ফিডব্যাক কি? ফিডব্যাক হচ্ছে, সরি কি বলে, রিভিউ করব আমরা, মানে হচ্ছে আমি একটা ফিডব্যাক করব, যত আর্লি আমি ফিডব্যাক পেতে, যত ফ্রিকোয়েন্টলি আমি স্টেক হোল্ডারের কাছ থেকে ফিডব্যাক পেতে পারি তত ভালো। So allow the early communication of potential quality problems. If there is less involvement of stakeholders during SDLC, the product might not meet the stakeholders' requirements.
সো ইউজার যখন ইনভলভ হবে না তখন যে রিকোয়ারমেন্টস পাবো সেই রিকোয়ারমেন্টসকে অ্যাডুকেট বলা যাবে না। সো এর কোয়ালিটি প্রবলেম যেটা হবে সেটার কোনো দায়িত্ব নেওয়ার মতো অবস্থা হবে না। The failure of to deliver the what stakeholders want can result in costly rework, missing deadlines, blame games, and might even lead to complete project failure. Also can prevent misunderstanding about requirements. আমি যদি requirements রিভিউ করতাম তাহলে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যেত রিকোয়ারমেন্টস। স্যার একটা ছোট কোশ্চেন, সেটা তো এই আমরা যে বিগ ও নোটেশন বলি না, কমপ্লেক্সিটি আর এই সিসি দুইটাই কি সেম জিনিসই আসলে? বিগনোটেশন হচ্ছে অ্যালগোরিদমের যে কোনো অ্যালগোরিদম এটাকে জাস্টিফাই করার জন্য এর পারফরমেন্স ইস্যু চেক করার জন্য বিগনোটেশন থিওরিটিক্যাল কনসেপ্ট। সিসিটাও তো পারফরমেন্স নাকি, না এটা অন্য? সেটা কমপ্লেক্সিটি বলা হচ্ছে, কোডের কমপ্লেক্সিটি। আচ্ছা আচ্ছা, okay. কোডের কমপ্লেক্সিটি মাপছে আমি কতটুকু কমপ্লেক্স। কারণ মানুষের জন্য কোন একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে কতটুকু কমপ্লেক্স এটা বোঝার জন্য আপনি এই সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি ফর্মুলা ইউজ করে বের করতে পারেন। এছাড়া কিছু কমপ্লেক্সিটি মাপার একক আছে, সে যেমন আমরা ছোটবেলায় পড়ছিলাম লাইনস অফ কোড। লাইনস অফ কোড যত বড় হবে তত কমপ্লিকেটেড হবে। আচ্ছা তাহলে স্যার বিগোটা হলো অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি আর সিসিটা হলো কোডের কমপ্লেক্সিটি, এরকম? বিগনোটেশন কমপ্লেক্সিটি না, অ্যাকচুয়ালি পারফরমেন্স। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে এটা কতটা ভালো এফিশিয়েন্ট অ্যালগোরিদম কিনা। আর কমপ্লেক্সিটি কেন আমরা মাপছি? কমপ্লেক্স বেশি হয়ে গেলে ডিফেক্ট ধরাটা মুশকিল, ডেভেলপাররাও অনেক বেশি এফোর্ট দিতে হয় শুধুমাত্র এটাকে ম্যানেজ করতে গিয়ে। এখানে পারফরমেন্সের কোনো ইস্যু নাই কিন্তু এই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। জি স্যার। বুঝা গেছে? আচ্ছা, দেন রিভিউ আসলে কেমন করে করবে? খুব শর্টকাট ওয়েতে একটু পড়ে গেলে হয়, এগুলা খুব ছোটখাটো জিনিস। ছোটখাটো বলতে আসলে বোঝার জন্য অল্প, কিন্তু কোশ্চেন আসবে। সো রিভিউ এর জন্য দরকার কি ফেজ গুলা? সেটা হচ্ছে প্ল্যানিং করা, রিভিউ ইনিশিয়েশন করা, রিভিউ ইন্ডিভিজুয়াল রিভিউ, তারপর কমিউনিকেশন এন্ড অ্যানালাইসিস, দেন ফিক্সিং আর রিপোর্টিং। আমি গল্পটা বলে দিই, তাহলে স্লাইড গুলা বারবার যাওয়া লাগবে না। যে আমরা কোন একটা রিভিউ, একটা মিটিং বা একটা সেশন করতে চাচ্ছি, যেখানে কোনো একটা ডকুমেন্টকে আমি অ্যাজ এ টেস্টার হিসেবে রিভিউ করতে চাই। তো সেখানে একটা মিটিং এর মতো অবস্থা হবে। তো তার জন্য একটা প্ল্যান করা দরকার, রিভিউ মিটিং এর প্ল্যান। তারপরে হচ্ছে রিভিউ ইনিশিয়েশন করব, যে এজেন্ডা গুলা সবাইকে জানানো। তারপরে ইন্ডিভিজুয়াল রিভিউ, মানে হোমওয়ার্ক করে আসবে। তাহলে ইন্ডিভিজুয়াল রিভিউ কি? যেটা হচ্ছে রিভিউ করতে আসার আগে প্রিপারেশন নেওয়া, আসলে হোমওয়ার্ক। কমিউনিকেশন এন্ড অ্যানালাইসিস, যেখানে রিভিউ মিটিংটা হচ্ছে সেখানে আমরা কি করব? একজন আরেকজনের সাথে কমিউনিকেট করব এবং অ্যানালাইজ করব যে প্রবলেমটা আসলে ঠিক কিনা, বা হলেও কিভাবে সলভ করা যায়। দেন ফিক্সিং এন্ড রিপোর্টিং, মানে হচ্ছে কোনো যদি ডিফেক্ট পায় সেটাকে ফিক্স করবে অথর, এবং রিপোর্ট করবে যে হ্যাঁ ঠিক হয়েছে কি না হয়েছে,
সো প্ল্যানিং কি, আমরা নর্মালি যে সমস্ত প্রজেক্ট প্ল্যান করি এটাও একই প্ল্যান, হ্যাঁ, একটা একটা প্রোগ্রামের প্ল্যান। সো ডিটারমাইন করতে হয় যে স্কোপ কতটুকু, কতটুকু গণ্ডির মধ্যে থাকতে হবে, তারপর পারপাসটা কি, কি উদ্দেশ্যে আমরা এই মিটিংটা করছি, তারপর টেস্ট বেসিস টু বি রিভিউড, কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স টু বি ইভ্যালুয়েটেড। প্ল্যানিং এর সময় কোন কোন কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখবো, এরিয়াজ অন দ্য ফোকাস, যে কোন জায়গায় বেশি ফোকাস করব, এক্সিট ক্রাইটেরিয়া কি হবে, এফোর্ট অ্যান্ড টাইম ফ্রেমস অফ দ্য রিভিউ কোন সময় করা উচিত। রিভিউ ইনিশিয়েশন যেখানে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা আমি গল্পটা বলে দিছি তো, ওটা বাদ বাকিগুলো আপনারা একটু পড়ে নিন। যে প্রথম আমরা প্ল্যান করি, এরপরে হচ্ছে ইনিশিয়েশন, মানে ধরেন প্ল্যানটাকে এক্সিকিউশন করার জন্য কিক অফ বলে, অনেক সময় কিক অফ বলা হয়। তো এটা যখন রিভিউর যে সমস্ত কাজগুলো দরকার সেগুলো, যেমন এজেন্ডা তৈরি করা, সবাইকে জানানো, হ্যাঁ, প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস গুলো সাপ্লাই করা এবং রুম অ্যালোকেট করা, এই সমস্ত চলতে থাকে আসলে। তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল রিভিউ, যেটা তাও সেটা হলো যে ওরা হোমওয়ার্ক করে আসবে। আর এখানে বেসিক্যালি কমিউনিকেশন অ্যানালাইসিসটাই হচ্ছে মিটিং, রিভিউ মিটিং। আর তারপরে হচ্ছে আমাদের ফিক্সিং অ্যান্ড রিপোর্টিং, যদি আমরা কোনো ডিফেক্ট ধরা পড়ে ফিক্স করবো। আচ্ছা, এগুলাই প্রত্যেকটা অংশ অংশ বলে দিছে। এবার আসছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য রিভিউ। রিভিউ করবে, রিভিউর সময় আসলে কারা কারা ইনভলভ থাকে। ম্যানেজার থাকতে পারে, দ্যাট ইজ প্রজেক্ট ম্যানেজার, অথর যে আসলে ডকুমেন্টটা বানিয়েছে, ডকুমেন্ট ক্যান বি কোড অলসো, কোড ডকুমেন্ট বা একটা কোডের ফাইল, সেটাও আমার কাছে অ্যাকচুয়ালি ডকুমেন্ট। তারপরে হচ্ছে মডারেটর, যদি কোনো ফ্যাসিলিটেটর বা মডারেটর থাকে, সে অনুষ্ঠানটা মডারেট করবে, যেমন সংসদ ভবনে স্পিকার থাকে, মডারেটর। তারপরে হচ্ছে স্ক্রাইব, মানে অথর মানে হচ্ছে যে বানিয়েছে কাজ, যেমন ডাটাবেজে ডিজাইন করছে সে অথর, একজন কোড লিখতেছে সেও তো অথর। অথর মানে তো লেখক, তাই না? বুঝতে পারছি। স্ক্রাইব বেসিক্যালি হচ্ছে সেক্রেটারিয়াল টাইপের জব, মিটিং হচ্ছে সে মিটিং কে কি বললো সে নোট নিচ্ছে, বেসিক্যালি রেকর্ড করে, সে রেকর্ড কিপার। রিভিউয়ার, রিভিউয়ার মানে বেসিক্যালি যে রিভিউ করবে। এরপর হচ্ছে রিভিউ লিডার। সো রিভিউ লিডারের কাজ কি? Takes overall responsibility for the review, such as deciding who will be involved. এই রিভিউ মিটিং এ কে কে থাকা উচিত, and organizing when and where the review will take place. রিভিউ লিডার তো একজনই হবে। হ্যাঁ, সাধারণত ইয়েতে কি বলে, আমাদের মানে বেসিক্যালি রিভিউর জন্য সে সিদ্ধান্ত নেয় আসলে, যে কে কাকে কিভাবে সেট করবে, কে হচ্ছে মডারেটর হবে, কে স্ক্রাইবার হবে, এই সমস্ত কিছু সেট করা, এটাকে অর্গানাইজ করবে। আচ্ছা, এরপর আসছে টাইপস অফ রিভিউ। আমরা যে রিভিউ গুলো দেখলাম, সে বিভিন্ন ধরনের রিভিউ থাকতে পারে, যেমন আমরা খুব ফর্মাল রিভিউ করতে পারি বা ইনফর্মাল রিভিউ করতে পারি। এই লাইন বাই লাইন পড়ার থেকে আমি জাস্ট ওই পয়েন্টগুলো আলোচনা করব। সেটা হচ্ছে
ইনফর্মাল রিভিউ, দেন ওয়াক থ্রু, দেন টেকনিক্যাল রিভিউ, দেন ইন্সপেকশন। তো প্রথমটা ইনফর্মাল এবং আস্তে আস্তে ফর্মাল হয়েছে, তার মানে নিচের গুলায় আর ইনফর্মাল লেখা নেই। ইনফর্মাল রিভিউ কেমন মনে হবে, যে একটা কলিগ ডাক দিয়েছে আমাকে, চলেন একটু আমারটা একটু রিভিউ করে দেন তো, বা 10 মিনিটস একটু আসেন তো, বা চা খেয়ে যান তো, এই টাইপের। ওয়াক থ্রু হচ্ছে এমন একটা রিভিউ মিটিং যেখানে অথর নিজে মডারেটর হবে। এটা কি স্যার সে তার নিজের কাজটা নিজের মতো করে কি ইমপ্লিমেন্ট করলো সেটা একবার বলে যাবে? বলতে পারে, সে বলতে পারে। অ্যাকচুয়ালি অথর যদি আমার মডারেটর হয় তাহলে সুবিধা হচ্ছে সে অথর একদম ডিটেল বলতে পারবে আসলে কিভাবে কি করেছে, তার আত্মপক্ষ সমর্থন করার জন্য। বা যেহেতু আমি রিভিউতে নিয়ে আসছি, অথর তো নিয়ে আসবে না রিভিউতে, আমি নিয়ে এসেছি রিভিউতে, বিকজ আই স দ্য ডিফেক্ট। হ্যাঁ, এবং সেই ডিফেক্টটা আসলে রিপোর্ট করার মতো ডিফেক্ট, যাতে করে এটা সংশোধন করা যায়। বোঝা গেছে? হুম, এটা ফোন ধরেই নি, কারণ আসলে ফোনটা বড়। মডারেটরের কাজটা আর অথরের কাজ যদি সেম হয়ে যায়, তাহলে মানে যে অথর, তার কাজে যদি ডিফেক্ট থাকে, সে তো সেটাকে মানে স্বীকার করতে চাইবে না। ক্লাসে আসি, বলেন তাড়াতাড়ি। অথর যদি মডারেটর হয় তাহলে কি হবে? বলছিলাম এতে করে মানে রিয়েলি আসলে কোনো ডিফেক্ট যদি থাকে বা কোনো ধরনের সমস্যা যদি থাকে, সেগুলো কি ধরা পড়বে? ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। সেটা হচ্ছে আম, যে আমি একটা আলোচনা করতাম, যে প্রথমে আমি পজিটিভ দিকে গেছিলাম, যে সেটা যে রিভিউ অথর যদি এখানে থাকে, সে ভালোভাবে উপস্থাপন করতে হবে, ভালো করে বুঝিয়ে দিবে, সবকিছুই করবে, ঠিক আছে। কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট অনেক বেশি আছে। যেমন ডেঞ্জার অফ ডোমিনেশন বলা হয় যেটাকে, যে অথর যেখানে মডারেটর, তার মানে কি তার হাতেই কিন্তু মাইক্রোফোনের সুইচ, তাই না? আমাদের সংসদ ভবনের স্পিকার হাতে না মাইক্রোফোনের সুইচ, ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে। তো সাধারণত কোনো ডিফেক্ট যদি ধরে, আর অথর যদি ওটাকে ওপেন মাইন্ডেড না হয় সে, তাহলে সে ভিতরে ভিতরে রেগে যেতে পারে। সাধারণত এরকম হয় যে আমি 30 বছর ধরে কাজ করছি, আর তুমি কি বুঝো এটার, শেষ, ওই রিভিউ শেষ, তাই না? তাহলে ওই রিভিউ আসলে তখন আর রিভিউ হবে না। তো এখানে ওপেন মাইন্ডেড হওয়া লাগবে, মানে এমব্রেস দা ক্রিটিসিজম। হ্যাঁ, ক্রিটিসাইজ করতে পারে একজন আমাকে, বাট সেটা যদি আমি সাদরে গ্রহণ না করি, তাহলে আসলে এই হিতে বিপরীত হবে। তো যেমন ছোট্ট একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবেন। বাঘ, সিংহ আর শেয়াল, তিনজন প্ল্যান করলো, তিনজনই তো শিকার ধরে খায়। তো সিংহর আসলে ইয়ে ছিল, কি বলে, বক্তব্য বা প্রস্তাব, যে চলো আমরা একসাথে সবাই মিলে শিকার করি আর ভাগাভাগি করে খাবো। তো সবাই রাজি। তো প্রথম দিন আম, একটা গরু, একটা হরিণ আর একটা খরগোশ ধরা পড়ছে। তা এখন সিংহ বলছে বাঘকে, যে বাঘ তুই ভাগ কর। তো বাঘ বলছে যে খুব সহজ ভাগ করা, আপনি কি বলে, শেয়াল হচ্ছে ছোট মানুষ, ও খরগোশটা খাক, আর আমি যেহেতু বাঘ একটু বড় সাইজের, আমি হরিণটা খাই, আর আপনি যেহেতু রাজা, বনের রাজা, আপনি গরুটা খায়।
সিংহ বলছে আমার রাজ্যে এরকম অসম বন্টন বলে এক থাবা মারছে বাঘকে, এক থাবাতে বাঘ গেছে মরে। এরপর সিংহ বলছে শিয়াল ভাগ কর। তো শিয়াল বলছে রাজামশাই এটা তো খুব সহজ ব্যাপার, আপনি সকালে খরগোশ দিয়ে নাস্তা করবেন, দুপুরে হরিণ দিয়ে লাঞ্চ করবেন, আর রাতে গরু দিয়ে ডিনার করবেন। তো সিংহ বলছে কিরে তুই এত সুন্দর বন্টন কি করে শিখলি? বলে বাঘের কাছ থেকে শিখছি। বুঝতে পেরেছেন? তো ওয়াক থ্রু যদি ডেঞ্জার অফ ডোমিনেশন যদি হয় তাহলে ওর ইম্প্যাক্টটা খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে হালিম? জি স্যার। দেন টেকনিক্যাল রিভিউতে আসি। টেকনিক্যাল রিভিউ হচ্ছে সেই ধরনের রিভিউ যেখানে টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে, যেমন ক্রিটিক্যাল ইস্যুজ, কোনো অ্যালগোরিদমের প্রবলেমস হতে পারে, ডাটাবেস ডিজাইনের প্রবলেমস, হ্যাঁ, আর্কিটেকচারাল ডিজাইনের প্রবলেমস, এই সমস্ত জিনিসগুলা টেস্ট করার জন্য বা রিভিউ করার জন্য এখানে উপস্থিত থাকতে হয় এক্সটার্নাল কোনো এক্সপার্টকে, ওই বিষয় ভিত্তিক এক্সপার্ট। যেখানে অথর না থাকলেও হবে, অথর ইজ ভেরি অপশনাল ইন দিস মিটিং। কারণ কি? কারণ সে তো আর মানুষের কথা বলার দরকার না, তার ডকুমেন্টেশনই বলে দেবে যে আসলে এর ভিতরে ভুল আছে কিনা ঠিক আছে। আমি একটা অঙ্ক করলাম আর টিচার দেখলো, এটা আমার উপস্থিতিতে হতে হবে এমন কোনো কথা নাই, অঙ্ক ভুল হলে ভুল। হ্যাঁ, ঠিক ওরকম ডিজাইনে ভুল থাকলে সহজেই ধরা পড়বে যে আসলে কি ভুলগুলা পেয়েছে সে। তো সেখানে অথর না থাকলেও চলবে, বাট এখানে এক্সটার্নাল এক্সপার্ট ইজ ম্যান্ডেটরি। কারণ কি? কারণ ইন্টারনাল লোক যদি থাকতো তাহলে এই ডিফেক্ট হতো না। ক্লিয়ার? সো সেফটি ক্রিটিক্যাল কোন টেকনিক্যাল বিষয় এগুলা হলে আমরা টেকনিক্যাল রিভিউ করব। আর ইন্সপেকশন রিভিউ ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ রিভিউ, যেখানে ওই যে প্ল্যান করা, আমরা যে সমস্ত ফেজ গুলা দেখছিলাম ওটা ইন্সপেকশনের। কি কি ছিল ফেজ? এটা প্ল্যানিং, দেন প্রজেক্ট ইনিশিয়েশন, তারপর ইন্ডিভিজুয়াল কি বলে প্রিপারেশন বা ইনিশিয়েশন, দেন কমিউনিকেশন বা রিভিউ মিটিং বলতে পারি সংক্ষেপে, এবং ফিক্স করা এবং কমিউনিকেট করা, এই জিনিসগুলো হচ্ছে ইন্সপেকশনের মধ্যে হয়। ইন্সপেকশন ইজ ভেরি ফর্মাল রিভিউ, সেখানে সাধারণত প্রজেক্ট ম্যানেজারই মডারেটর থাকে যাতে করে কনফ্লিক্ট না হতে পারে। আদারওয়াইজ এগুলো অনেক সিনিয়র লেভেলের রিভিউ, তো এদের মধ্যে যদি কোনো রকম ঝামেলা শুরু হয়ে যায় তখন কোম্পানি অনেক বড় ক্ষতি হয়ে যায়। অনেক সময় আমাদের রিসোর্স, হিউম্যান রিসোর্সই হারাই যেতে পারে। সো এ সম্পর্কে ভালো ভালো কথা বলেছে, আপনারা এগুলা পড়ে নেবেন। টেকনিক্যাল রিভিউ এর মধ্যে কোড রিভিউ কি পড়ে? পড়তে পারে। ওর যদি কোনো স্ট্যান্ডার্ড মেনটেন না করে এই সমস্ত কাজ যদি ঠিক মতো না হয়, আরেকজন এসে সাজেশন দিতে পারে যে আপনি করছেন কি, এগুলো তো কনভেনশন ভায়োলেশন হয়েছে কোডে। অপ্রয়োজনীয় কোড থাকে অনেক সময়, এই বিষয়গুলো। হ্যাঁ, হতে পারে। নেমিং নেমিং কনভেনশন হয়তো দেখা গেছে ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ, বা মডুলারিটি ঠিক মতো করা নাই, বিভিন্ন ধরনের যে সমস্ত স্ট্যান্ডার্ড ফলো করা উচিত সেটা করা হয়নি। ওকে, দেন সাকসেস ফ্যাক্টর অফ রিভিউ। রিভিউকে যদি আসলে সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে এই জিনিসগুলা মেনটেন করতে হবে। কি বলছে? ডিফাইনিং ক্লিয়ার অবজেক্টিভস এন্ড মেজারেবল এক্সিট ক্রাইটেরিয়া হতে হবে।
এবং ওপেন এন্ডেড সেশন করবেন, সারাদিন ধরে রিভিউ চলতেছে, আসলে সিদ্ধান্ত উপনীত হতে পারছে না, এরকম হলে হবে না। ইভ্যালুয়েশন অফ পার্টিসিপেন্ট শুড নেভার বি অ্যান অবজেক্টিভ। কোন পার্টিসিপেন্টকে আমরা এক্সামিন করতে বসিনি এখানে। যদি আমি কোনো পার্টিকে, কি বলে, কোনো পার্সোনাল কে যদি আমি ইভ্যালুয়েট করতে যাই, তাহলে কি হবে? ক্রিটিসিজম বেশি চলতে থাকবে না, কনফ্লিক্টটা অনেক বাড়বে। অনেক কনফ্লিক্ট হয়ে যাবে, যেটা আমরা চ্যাপ্টার 1 এ খুব ভালোভাবে পড়েছিলাম। চুজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ টাইপ, যে এই যে 4 ধরনের রিভিউ আছে, ইনফর্মাল, ওয়াক থ্রু, টেকনিক্যাল অ্যান্ড ইন্সপেকশন, কোনটাতে যাওয়া উচিত সেটা আমরা চুজ করার একটা ব্যাপার থাকবে। বাট সেটা হচ্ছে যে হয়তো ছোটখাটো ব্যাপার, 10 মিনিটের ব্যাপার, ইনফর্মাল রিভিউ করেন। একটা লোক হয়তো খুব বেশি ব্যস্ত, তাহলে ঠিক আছে, আগে থেকে জানাই দেন, ফর্মাল টাইপের একটু হোক। To achieve the given objectives, review are small chunks so that reviewers do not lose concentration during the individual review or the review meeting. Provide feedback from review to stakeholders. আমরা রিভিউ থেকে স্টেক হোল্ডারের কাছ থেকে ফিডব্যাক দিতে পারি রিভিউ করি। And authors, stakeholders অথবা authors, so that they can improve the product and their activities. Providing adequate time to prepare for the review, হুটহাট করে রিভিউ না করে একটু টাইম দিতে হয় যাতে ইফেক্টিভ হয়। কোন বিষয়ে আলোচনা হবে জানাই দেওয়া, সে যেন হোমওয়ার্ক করে আসতে পারে। মেকিং রিভিউ পার্ট অফ অর্গানাইজেশন কালচার, খুব সুন্দর কথা বলেছেন। রিভিউটা হচ্ছে অর্গানাইজেশন কালচারে পরিণত করা উচিত, যাতে আস্তে আস্তে অনেক বেশি ইমপ্রুভ করা যেতে পারে। Providing adequate training for all participants so they know how to fulfill their role. চ্যাপ্টার ছোট না, জি স্যার। তো আমাদের চ্যাপ্টার 3 আসলে বেশ ছোট চ্যাপ্টার এবং সহজ চ্যাপ্টার। চ্যাপ্টার 3 থেকেও কোয়েশ্চেন আসবে কয়টা? প্রায় 5টা মনে হয়। অতএব ছোট বা সহজ বলে অবহেলা করেন না, কোয়েশ্চেন কিন্তু 5টা আসবে। তাহলে কি স্যার নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 এন্ড 3 এর উপর টেস্ট হবে? আমরা আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যাতে কোয়েশ্চেনটা আমি আগে পাবলিশ করে দিতে পারি, সো দ্যাট শনিবারে সন্ধ্যা 7টার সময় আমি রিভিউটা শুরু করব, লেট করা যাবে না। ওকে স্যার। তো চ্যাপ্টার 3 এবং 2টা ভালো করে পড়াশোনা করে নেন। আমি একদিন বা 2 দিন আগে কোয়েশ্চেন পেপার পাবলিশ করে দেব। বেশি কোয়েশ্চেন থাকবে না, ধরেন
14-15টা। তাহলে আজকে খোদাফেজ বলি আজকে। স্যার আসসালাম স্যার, একটা বিষয় স্যার, বলেন। তো গতকালের ক্লাস রেকর্ডিংটা একটু আপলোড দিয়েন, যে ক্লাসটা ছিল। ও হ্যাঁ, সাথে সাথে দিতে পারিনি, কারণ হচ্ছে এই এই যে রেকর্ডটা আমি এখন বন্ধ করলে ঘন্টা খানিক বা তারও বেশি সময় লাগে প্রসেস করে গুগলের একটা পাবলিশে রাখতে। তারপর আমি ডাউনলোড করি, করার পরে এটা তো রাতের বেলা দেখা যায় যে তার আগে ঘুমাই গেছি। সকালে মনে ছিল না, নাহলে অফিসে বসে বসে ডাউনলোড করে আপ করে দিতে পারতাম। ঠিক আছে দাদা, জি স্যার, ঠিক আছে। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু ঘুম পাচ্ছে প্রচন্ড।